আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। আপনাদের রেজাল্ট হয়তো খুব শীঘ্রই দিবে এবং রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। আপনারা রিটেনের প্রিপারেশনের জন্য অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপনাদের জন্য করেছি, যেগুলো আপনারা দেখেছেন, এবং সামনে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের রিটেনের জন্য অনেক হেল্পফুল হবে। আজ আমরা আলোচনা করব আপনাদের রিটেন পরীক্ষার জন্য যেগুলো করণীয়, যেগুলো না জানলে নয়, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। সো সময় নষ্ট না করে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। 18তম শিক্ষক নিবন্ধন রিটেন প্রিপারেশন, যে বিষয়গুলো আপনাকে রিটেন পাস করতে গেলে জানতে হবে, মানে রিটেন পরীক্ষা দিতে গেলে এবং রিটেনে পাস করতে হলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেই বিষয়গুলো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত, আপনার সাবজেক্ট অনুযায়ী সিলেবাস সংগ্রহ করতে হবে। তার মানে আপনাকে প্রথমে ভাবতে হবে যে শিওর আপনার সিলেবাস এটি না পরিবর্তন হয়েছে। অনেকজনে দেখতেছি যে পুরাতন সিলেবাস পড়তেছে, অনেকজনে বলতেছে, আমার ভিডিওতে কমেন্ট করতেছে, স্যার এটি তো কোনো সিলেবাস এই ডেট তো আমরা ওখানে পাইনি। আসলে ওখানে পাওয়াটা বড় কথা না, আপনি আপডেট তথ্য দেখবেন, যে তথ্যটা আপডেট এসেছে সেই সিলেবাসটা আপনি কালেক্ট করে সেটি পড়েন। আপনি পুরাতন সিলেবাস পড়লে আপনি কিন্তু রিটেনে ধরা খেয়ে ফেলবেন, তখন পাস করাটা আপনার জন্য মুসিবত হয়ে যাবে। সো আমি বলবো, বারবার বলবো, আপনারা শিওর হন, 100% শিওর হন যে আপনার সিলেবাস পরিবর্তন হয়েছে কি নাই হয়, সেটি শিওর হয়ে এবং আপনার সিলেবাসটি কালেক্ট করুন। বিভিন্ন বই থেকে সে প্রশ্নগুলো কালেক্ট করা, অর্থাৎ যদি সিলেবাস চেঞ্জ হয়ে থাকে তাহলে বিভিন্ন বই থেকে ওই প্রশ্নগুলোর, অর্থাৎ যে কন্টেন্টগুলো দিচ্ছে সেই কন্টেন্ট অনুযায়ী সিলেবাস কালেক্ট করতে হবে এবং সেখান থেকে আপনার প্রশ্নগুলোও কালেক্ট করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝছেন। আর যাদের পুরাতন সিলেবাস রয়েছে তারা তো নিশ্চিন্ত থাকতে পারেন, তারা পুরাতন বই থেকে পড়লেও নো প্রবলেম। প্রশ্নের উত্তর লেখার সময় ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ ক্রমান্বয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। অনেক যে আমি এরকম ভিডিও অবশ্য অলরেডি একটা দিয়েছি যে কিভাবে লিখবেন। আসলে লেখার ক্রমান্বয়ে ধারাবাহিকতা বলতে 1 থেকে শুরু করবেন, 10 পর্যন্ত শিখতে পারবেন। আপনি আগে 5 নাম্বার লিখবেন, পরে 1 নাম্বার লিখবেন, তখন কিন্তু খাতার একটা যে কারুকার্যতা এবং যে খাতার যে সাজানো গোছানোটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। এবং অনেকজনে আবার তাও কমেন্ট করে যে স্যার আমি আগে সংক্ষিপ্তগুলো লিখলাম, পরে রচনামূলকগুলো লিখলাম। আসলে এটা আপনি করবেন কেন? আপনার তো সব প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই ধরনের আপনার মন মানসিকতা থাকা যাবে না। আপনাকে টার্গেট নিতে হবে, আমি সকল প্রশ্নের অ্যান্সার দেবো, প্রথম থেকেই শুরু করবো। যদি আমি সাপোজ 2 নাম্বারটা না পাইলাম, অর্ধেক পাই অর্ধেক লিখলাম। আর অর্ধেক লেখার জন্য কতটুকু জায়গা লাগবে সেটা তো আমি জানি, ততটুকু জায়গা ফাঁকা রেখে আমি 3 নাম্বার লেখা শুরু করলাম, তাহলেও ধারাবাহিকতা ঠিক থাকলো। এভাবে আপনারা আপনাদের ট্রিকগুলো খাটাবেন যে আসলে কিভাবে লেখা যায়। মার্জিন দিতে হবে, তবে আপনি যদি সময় না পান পরীক্ষা শেষের দিকে, তাহলে খাতা মুড়িয়ে মার্জিনের মতো ওইটুকু জায়গা ফাঁকা রাখা। অর্থাৎ এই কথাটার মানে হলো, আপনি প্রথমে তো অনেক সময় পাবেন, আপনি আগে মার্জিন সুন্দরভাবে দিবেন, এরপর শেষের দিকে যখন আপনি এক্সট্রা পেজ নেবেন তখন যদি সময় কম পান, মনে করেন যে আমার সময় চলে যাচ্ছে, তখন আপনি খাতাটা ভাঁজ করে বা মুড়িয়ে নিয়ে আপনি লিখতে পারেন। তার মানে প্রথম অবস্থায় অবশ্যই মার্জিন দিবেন এবং শেষের খাতাগুলো মার্জিন না দিলেও হবে, মার্জিনের জায়গাটুকু শুধু ফাঁকা রাখবেন। এরপর টপিক হলো সময় সাথে প্রশ্নের উত্তর যেন দেয়া যায় সে অনুযায়ী আপনার পরীক্ষার প্রশ্নের সাথে সময় ভাগ করে নেয়। এই কথাটা আমি একটু ডিটেলস বলি। আসলে সময় কিন্তু মেনটেন হয় না অনেকজনের। 3 ঘন্টা সময় দেয়, 3 ঘন্টা যে প্রশ্নগুলো লিখতে হয়, ওনারা দেখা যায় যে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ লেখে, আরো 1 ভাগ বাকি থাকে, পরে ওগুলো অত্যাধিক শর্ট করে। এজন্য আপনাকে আপনার সকল প্রশ্নের সাথে আপনার সময়গুলো ভাগ করে নিতে হবে। যদি আপনি 15 মিনিট সময় পান, আপনি চিন্তা করবেন আপনার 15 মিনিটে যতটুকু হচ্ছে অতটুকু দেওয়ার চান, আবার ফাঁকা থাক, এখন আপনি পরের পেজে পরের প্রশ্নটি লেখা শুরু করুন। শেষের দিকে যখন এক্সট্রা সময় পাবেন তখন এসে আপনি আরেকটু লিখলেন, না লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনার প্রশ্নটা মোটামুটি লিখেছেন। সময় মেনটেন করতে হবে, সময় মেনটেন করবেন না, 4টা প্রশ্ন খুব সুন্দর লিখলেন, পরের 2টা প্রশ্ন জায়গায় শর্ট লিখলেন, তখন তো মার্ক কমে যাবে। তাই সকল প্রশ্নের মান এবং উত্তর লেখার সময় পেজ, লেখার কোয়ালিটি একই যেন থাকে। যেরকম প্রথমে যেমন লেখা সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত যেন লেখার গতি ওই রকমের থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্নের উত্তর বেশি দীর্ঘায়িত করার প্রয়োজন নেই, অল্প লিখেন কিন্তু লেখার কোয়ালিটি ভালো পান। অর্থাৎ এক্সট্রা অতিরিক্ত প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। আপনি লিখলেন 8-10 পেজ কিন্তু লেখার কোয়ালিটি খারাপ, তাহলে কিন্তু আপনার রেজাল্ট নাও আসতে পারে এবং মার্ক খুব কম পাবেন। তাই লেখেন অল্প, 6 পেজের যাতে আপনি 4 পেজ লেখেন, লেখা সুন্দর করেন, লেখার বানান ঠিক করেন, লেখার গতি এবং লেখার লাইন স্পেসটা আছে সেটা ঠিক করেন, দেখবেন আপনার রিটেন রেজাল্ট আসবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আশা করি আপনাদের রেজাল্ট আসবে। মনে রাখবেন, লেখার মানের উপর ডিপেন্ডস করবে আপনার রিটেন রেজাল্ট। তার মানে লেখার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার রিটেন রেজাল্ট নিশ্চিত আসবে।
আর রিটেন রেজাল্ট আসার জন্য অবশ্যই আপনার লেখার কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে আপনার রোল, রেজিস্ট্রেশন, অন্যান্য তথ্যাবলী সুস্পষ্টভাবে খাতায় উপস্থাপন করা। অনেক ভালো লিখেও সুফল পাওয়া যাবে না যদি এগুলো ভুল হয়। তার মানে আপনি আবার শিওর হবেন আপনার উপরে যে রোলটা ফরওয়ার্ড করলেন, তারপরে আবার মিলাবেন। যদি রোলটা দেখেন যে না ঠিক আছে, তারপরে সেটা আপনি ফরওয়ার্ড করবেন। রোল আগে লিখে ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন নেই। রোল আগে লিখে 2-3 বার মিলাবেন আপনার অ্যাডমিট কার্ডের সাথে যে রোলটা ঠিক আছে কি নাই। এরপর রেজিস্ট্রেশনও সেম করবেন, সুস্পষ্টভাবে লিখবেন। এরপর যে তথ্যগুলো থাকবে, সাবজেক্ট কোড, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে সুন্দরভাবে ফরওয়ার্ড করতে হবে। আর অতিরিক্ত যে এক্সট্রা পেজ নেবেন, সে পেজের নাম্বার যদি খাতায় আপনি না তোলেন, তাহলে কিন্তু ওটি কিন্তু খাতাটার কিন্তু কাউন্ট হবে না। এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। অনেকজনে এক্সট্রা পেজ নেয়, খুব তাড়াহুড়ো করে লেখে, তখন আর ওই খাতার নাম্বারটা লেখে না। খাতার নাম্বারটি আপনি আগে ভরাট করতে হবে প্রথম পেজে, তারপরে কিন্তু খাতার লেখা শুরু করবেন। আর নাম্বার যদি ভরাট না করেন, তাহলে ওই খাতাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। পরীক্ষক চাইলেও ওই খাতাটি আর দেখবে না, কারণ ও খাতার তো আপনার কোনো কোড নাম্বার নাই। কোড নাম্বার লেখা না থাকলে তো খাতার মূল্যায়ন হবে না। তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আপনারা এভাবে একটা প্রিপারেশন নেন, সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো আসবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সামনে আরো তথ্যবহুল কিছু রিটেনের জন্য এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, সেগুলো দেখার আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।